ড্রামাটির শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই, যে কিনা এখানে আমাদেরকে বলছিল এখানে স্টেজে যে ছেলেটি এখন স্পিচ দিচ্ছে ও আমার হাজবেন্ড, আর ও এখন রয়্যাল ফ্যামিলির একজন স্পোকস পার্সন হয়ে কাজ করে। আর আমাদের 3 বছরের এই সম্পর্ক আজকে এন্ড হতে চলেছে। তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ফিমেল লিডের হাজবেন্ড, যার নাম ছিল শ্যান্টিন, ফিমেল লিডকে তাদের বিয়ের দিনে একটি কন্ট্রাক্ট পেপার দিয়েছিল, যেটা ছিল যে আমরা 3 বছর একসাথে থাকবো, এরপর আমরা দুজনে আলাদা হয়ে যাব। ফিমেল লিডের নাম ছিল জিয়া, আর এখানে শ্যান্টিন জিয়াকে বলে দিয়েছিল তোমাকে জানতে হবে যে আমার মনের ভিতরে তোমার জন্য কোনো ফিলিংস নেই, তুমি এখানে শুধুমাত্র তোমার বোনের জায়গায় আমাকে বিয়ে করছো। প্রেজেন্টে জিয়ার কাছে কোম্পানির ডাইরেক্টর এসেছিল, জিয়ার উপরে খুশি হয়ে জিয়াকে বলেছিল তোমার সাইন ল্যাঙ্গুয়েজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এই জন্য আজ থেকে তুমি রয়্যাল ফ্যামিলির হয়ে কাজ করবে, আর তোমাকে আমরা ওখানে নতুন একটি জব দিচ্ছি। কিন্তু জিয়া তো এখানে ডাইরেক্টরকে মানা করে দিয়েছিল, সে কিছুতেই রয়্যাল ফ্যামিলিতে গিয়ে কোনো জব করবে না। ডিরেক্টর বলে এটা আমার সিদ্ধান্ত না, এটা শ্যান্টিন নিজে নিয়েছে, তাই তোমাকে তো এইটা নিয়ে এখন শ্যান্টিনের সাথেই কথা বলতে হবে। জিয়া তখন শ্যান্টিনের সাথে দেখা করে আর শ্যান্টিনকে বলছিল তুমি আমাকে না বলেই কেন আমাকে অন্য আরেকটি জায়গায় জব দেওয়ার কথা বলেছো, এর পেছনে কি এমন কারণ থাকতে পারে। তখন আমাদেরকে আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, স্টেজে জিয়াও ফ্যামিলির 2টি মেয়ে ছিল, আর এখানে কিন্তু জিয়ার বড় বোন ছিল যে অনেক সুন্দরভাবে পিয়ানো বাজাচ্ছিল, আর ওকে দেখার পর সবাই এখানে বলতে থাকে জিয়াও ফ্যামিলি বড় মেয়ে কত ভালো, আর ও তো কিছুদিন পর টিনশ্যানকেও বিয়েও করবে। কিন্তু এখানে ওই মেয়েটির পাশে যে দাঁড়িয়ে রয়েছে ওই মেয়েটিকে। প্রেজেন্টে শ্যান্টিন বলছিল তুমি জানতে চাও যে আমি তোমাকে এটা কেন দিয়েছি, তাহলে আমি তোমাকে বলছি আসলে আমার পাশের সিটটা খালি পড়েছিল, তাই ভাবলাম ওইখানে আমি তোমাকেই বসিয়ে দেই। জিয়া মনে মনে ভাবছিল আমি সবসময় ভুল ভাবি, ওই দিন তোমার একজন ওয়াইফের প্রয়োজন ছিল, যার কারণে তুমি আমাকে বিয়ে করেছিলে, আর এখন নিজের প্রয়োজনেও আবার আমাকে ওখানে বসিয়ে দিয়েছো। জিয়া বলছিল আমি এই জবটি করতে চাই না। শ্যান্টিন বলে তুমি কেন এই জবটি করতে চাচ্ছ না, আসলে তোমার কি জব করার কোনো ইন্টারেস্টই নেই, এত ভালো একটি পজিশন পেয়েছো তুমি। জিয়া তখন রেগে বলেছিল ঠিক আছে আমি এই জবটি করব, আমার জব করার পথে ইন্টারেস্ট রয়েছে, আমার কোনো প্রবলেম হবে না। তখন আবার ওকে বলেছিল শ্যান্টিন যে ঠিক আছে তাহলে তুমি আজকে বাড়িতে আমার সাথেই যাবে, এই কারণে কাজ শেষ হয়ে গেলে আমার জন্য অপেক্ষা করবে। এরপরে জিয়া বাইরে বসে অপেক্ষা করছিল শ্যান্টিনের, ওখানে অ্যাসিস্ট্যান্ট এসেছিল আর বলছিল আপনি কখন বাড়িতে যাবেন, আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দিব। জিয়া বলে আমি আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি, ও এসে আমাকে বাড়িতে নিয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে, কিন্তু আপনি একা বাইরে কোথাও যাবেন না, বাইরে এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর তার উপরে আজকাল বাইরে অনেক বেশি কিডন্যাপাররা ঘোরাঘুরি করছে, তাই সাবধানে বাড়িতে যাবেন। এবং জিয়া বলেছিল ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানে বাড়িতে চলে যাব। অনেকক্ষণ হয়ে যাচ্ছিল এখানে শ্যান্টিন আসে না, তাই ও শ্যান্টিনকে ফোন করতে নিচ্ছিল, কিন্তু তখনই ও দেখতে পায় শ্যান্টিন একটা ছাতা নিয়ে এসেছিল, আর ও অন্য আরেকটি মেয়েকে নিজের কারে করে উঠিয়ে এখান থেকে নিয়ে যায়, যেটা দেখার পর জিয়ার তো অনেকটাই বেশি রাগ হয়েছিল। জিয়া ভাবে এই ছেলেটি সবসময় শুধু আমাকে মিথ্যে কথাই বলে, এখন অন্য একটি মেয়েকে নিয়ে চলে গিয়েছে, তাই ও একাই তখন একটি ট্যাক্সি ভাড়া করেছিল, আর বাইরে অনেক বৃষ্টি থাকায় ও তাড়াতাড়ি করে বাড়িতে যেতে চাচ্ছিল। জিয়া যে ট্যাক্সিতে উঠেছিল ওই ট্যাক্সি ড্রাইভারের নাম ছিল ফ্যাং, আর ও আজকে জেল থেকে পালিয়েছে, অনেক বড় একজন কিডন্যাপার ছিল। অন্যদিকে যখন শ্যান্টিন ওখানে এসেছিল তখন এখানে ও কোথাও দেখতে পায় না জিয়াকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আর জিয়া ট্যাক্সির ভিতরে তখন ওই ছেলেটির নিউজ দেখতে থাকে, আর এখানে ছেলেটি বলতে থাকে এখন তোমাকে এখান থেকে কে বাঁচাবে, আর ও জোর করে জিয়াকে নিজের সামনের সিটে নিয়ে এসে বসিয়ে দিয়েছিল। এরপরে জিয়াকে বলছিল এখন তুমি তোমার হাজবেন্ডের কাছে ফোন করো। এরপরে কিডন্যাপারটি শ্যান্টিনের কাছে ফোন করেছিল, শ্যান্টিনকে বলছিল তুমি যদি তোমার ওয়াইফকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি আমাকে 1 মিলিয়ন পাঠিয়ে দেবে, নয়তো আমি একে মেরে ফেলবো। শ্যান্টিন বলে তুমি কে বলছো, আর জিয়া কোথায়। তখনই ওর ফোনটা আবার এখানে ব্যাটারি লো হয়ে গিয়েছিল, ও বলতে থাকে যে এখনই ফোনের ব্যাটারি লো হতে হলো, আর ও এটাকে চার্জেও দিয়েছিল। এরপরে ফোন করেছিল জিয়ার মায়ের কাছে, আর জিয়ার মাকে বলেছিল জিয়াকে এখন ওনার সাথে রয়েছে কিনা। এখানে জিয়ার মা তো তখন জুয়া খেলছিল, আর বলতে থাকে যে হ্যাঁ জিয়া আমার সাথেই রয়েছে, আমরা দুজনে একসাথে ডিনার করছি। জিয়ার মা তো শ্যান্টিনকে মিথ্যে কথা বলেছিল, আর শ্যান্টিন এটাই বিশ্বাস করে নিয়েছিল, যার কারণে ও কিডন্যাপারের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। কিডন্যাপার ওকে আবারও ফোন করেছিল, আর বলছিল তুমি তাড়াতাড়ি এখানে আসো তোমার ওয়াইফকে বাঁচাতে, নয়তো কিন্তু আমি ওকে মেরে ফেলবো। এখানে শ্যান্টিন বলে তো তুমি আমাকে এই কথা বারবার কেন ফোন করে বলছো, তুমি যদি ওকে মারতে চাচ্ছ তাহলে মেরে ফেলো, আর পরে আমাকে ফোন করো যে ওর বডি আমাকে নিয়ে আসতে হবে, আমি তখন গিয়ে ওর বডি নিয়ে আসবো। এখানে শ্যান্টিনের কথাগুলো শোনার পর জিয়া তো অনেকটাই বেশি অবাক হয়ে যাচ্ছিল। এদিকে কিডন্যাপার জিয়াকে বলতে থাকে তুমি তোমার হাজবেন্ডকে বলো এখানে টাকা নিয়ে আসতে, নয়তো আমি তোমাকে সত্যি মেরে ফেলবো। জিয়া তখন অনেকটাই রেগে বলে দেয় তুমি যেহেতু আমাকে মারতে চাচ্ছ তাহলে মেরে ফেলো, এখানে তুমি কার অপেক্ষা করছো।
বলছো? আর ও তখন গাড়িটি এখানে ঘুরিয়ে দিয়েছিল, যার কারণে দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়েছিল। অন্যদিকে শান্তিন তখন বাড়িতে এসেছিল, আর ও বাড়িতে আসার পর এখানে দেখতে পাই জিয়াকে। জিয়া তো একদমই ঠিক ছিল, তাই ও মনে মনে ভাবে সত্যি তাহলে ওটা কোনো স্ক্যামার ছিল যে আমাকে ফোন করে এরকম ভাবে ভয় দেখাচ্ছিল। পরে আমরা হসপিটালে জিয়ার মাকে দেখতে পাই। ডক্টরকে বলছিল আমাদের কাছে এত বেশি টাকা নেই, তাই আপনি চাইলে এনার ট্রিটমেন্ট এখানে থামিয়ে দিতে পারেন। কিন্তু তখনই জিয়া এসেছিল আর ডক্টরকে বলে আমি এখানে সব টাকা দিয়ে দেবো, কিন্তু এরপরও আপনি আমার বাবার ট্রিটমেন্ট থামাবেন না। ডক্টর বলেছিল ওনার চিকিৎসার জন্য এখনো অনেক বেশি টাকার প্রয়োজন আছে। তখন জিয়া বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব টাকা দিয়ে দেবো। এখানে ওর মা তখন আবার ওকে বলছিল কাল আমি জুয়া খেলার পর হেরে গিয়েছি, তাই তুমি এখন আমাকে টাকা দেবে। জিয়া বলে আমার কাছে অত বেশি টাকা নেই যে আমি তোমাকে টাকা দেবো, এখন আমার কাছে কোনো টাকাই নেই। ওর মা রেগে বলে তোমার কাছে টাকা নেই, তাহলে তুমি তোমার হাজবেন্ডকে বলো তোমার হাজবেন্ডের কাছ থেকে টাকা নিয়ে আমাকে দাও। মনে রেখো তুমি যদি আমাকে টাকা না দিতে পারো তাহলে কিন্তু এই হসপিটালে তোমার বাবার চিকিৎসাও আমি করতে দেবো না, এখান থেকে আমি ওনাকে নিয়ে চলে যাব। আর এরপরে আমরা দেখতে পাই শান্তিনকে। ও একটি পার্টিতে এসেছিল, যেখানে ওর কাছে আবারও ওই কিডন্যাপারটি ফোন করেছিল আর ওকে আবারও এখানে কিছু ভয় দেখানোর কথা বলছিল। আর আমরা দেখতে পাই এবার তো ওই ফোনটি ওকে করেছিল জিয়া। জিয়ার কাছে ওই কিডন্যাপারের ফোনটি ছিল। আসলে ওই অ্যাক্সিডেন্টের পর ওখান থেকে জিয়া কিডন্যাপারের ফোনটি নিজের সাথে করে নিয়ে চলে গিয়েছিল। শান্তিন বলে তুমি কি মনে করেছো এরকম ভাবে বারবার আমাকে ফোন করবার আমি ভয় পেয়ে যাব? আমি জানি আমার ওয়াইফ এখন একদমই ঠিক আছে আর ও বাড়িতেই রয়েছে। আবারও রাতে শান্তিনের কাছে কিডন্যাপারটি ফোন করেছিল, আর যেখানে তো জিয়া তখন ওকে একটি পিক পাঠিয়েছিল আর বলছিল দেখো এটা তোমার ওয়াইফের, আমি জানি তোমার ওয়াইফের কোমরে এরকম একটি তিল রয়েছে, আর তুমি কি এটা জানো না? তুমি যদি না চাও যে এটা অন্য কেউ দেখুক তাহলে আমি বলবো তুমি তোমার ওয়াইফকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দাও, আর এমনটি করলে আমি এটা আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করব না। শান্তিন বলে তুমি যাই বলো না কেন আমি বিশ্বাস করছি না। জিয়া বলে তুমি যদি বিশ্বাস না করো তাহলে নিজে গিয়ে চেক করতে পারো, তোমার ওয়াইফের কাছে যাওয়ার দেখো ওর কোমরে কোনো তিল আছে কিনা। আর শান্তিনও তখন এটা চেক করার জন্য ওর রুমের দিকে আসছিল। তখন তো জিয়া অনেকটাই ভয় পেয়ে যায়, ও তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে পড়েছিল আর ও এখানে বলতে থাকে ও ঘুমিয়ে গিয়েছে, কিন্তু শান্তিন তো জানে ও ঘুমায়নি আর ওকে বলছিল আমি তোমার কোমরটি দেখতে চাই, আমি দেখতে চাই তোমার কোমরে কোনো তিল আছে কিনা, তাই এখন তুমি কোনো কিছুই বলবে না, আমাকে এটা দেখতে দেবে। আর জিয়া তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, ও তো শান্তিনকে দূরে সরিয়ে দেয়। এরপরে শান্তিনকে বলছিল যে তুমি এরকমভাবে আমাকে হ্যারাসমেন্ট করতে পারো না, আমি যদিও তোমার ওয়াইফ তাই বলে তুমি এরকম করবে। তখন এদের রুমের ভিতরে কেউ একজন গুলি করেছিল, যার কারণে ওখান থেকে তো শান্তিন জিয়াকে বাঁচিয়ে নিয়ে আসে। জিয়া তখন মনে মনে ভাবছিল আমি তো শুধু ফোন করে শান্তিনকে ভয় দেখাচ্ছিলাম, কিন্তু আমি তো বাইরে কোনো লোক সেট করিনি যারা আমাদেরকে এরকম ভাবে যারা আমাদেরকে মারার জন্য এইসব কিছু করবে। আর শান্তিন বলছিল জিয়াকে আমার মনে হয় ওই কিডন্যাপারটা সত্যিই বলছে, আর তুমি এখন তোমার রুমে একদমই সেফ নেই, তাই তুমি আজ থেকে আমার রুমে ঘুমাতে যাবে। এরপরে শান্তিন অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে বলছিল আমি তোমাকে একটি নাম্বার সেন্ড করছি, আর তুমি এই নাম্বারটিতে খোঁজ নাও, দেখো তো এটা কে যে কিনা আমাদেরকে এরকম ভাবে ভয় দেখাচ্ছে, আমি তাকে কিছুতেই ছাড়বো না। এরপরে শান্তিন জিয়াকে নিয়ে ওদের ফ্যামিলি ডিনারে যাওয়ার জন্য বের হয়েছিল, আর জিয়াকে বলছিল এটা শুধুমাত্র একটি নর্মাল ফ্যামিলি ডিনার, কিন্তু তোমার যদি ওখানে ভালো না লাগে তাহলে আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। এখানে জিয়া তখন ওকে বলেছিল তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি ভিতরে গিয়ে অনেক ভালো ওয়াইফ আর অ্যাক্টিং করবো, যাতে করে ওখানে সবার সামনে তোমাকে অপমানিত না হতে হয়। এরপরে জিয়া ভিতরে এসেছিল, যেখানে শান্তিনের মায়ের কথা শুনতে পাই। শান্তিনের মা বলছিল আমার কাছে এই জিয়া নামের মেয়েটিকে একদমই সহ্য হয় না, ওর মতন একটি বোবা মেয়ে কিভাবে আমার ছেলের বউ হতে পারে। আমরা তো জিয়া ফ্যামিলির বড় মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু জানি না ওরা কি ভেবে ওদের সৎ মেয়েকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তখন এখানে জিয়াকে দেখতে পেয়েছিল, জিয়াকে দেখার পর রেগে যায়, জিজ্ঞাসা করে তুমি একা কেন এসেছো, আমার ছেলে কোথায়? জিয়া বলেছিল শান্তিন একটি ছোট কাজে গিয়েছে, একটু পর চলে আসবে, আর ও এখানে শান্তিনের মায়ের পাশে বসতে নিচ্ছিল। তখন জিয়াকে আবারও ধমক দিয়ে বলে তোমার মতন মেয়ে কিছুতেই আমার পাশে বসতে পারবে না, তাই অন্য কোথাও গিয়ে বসো। অন্যদিকে কারের ভেতরে শান্তিনের কাছে ফোন এসেছিল, আর শান্তিনকে বলা হয়েছে আপনি যে নাম্বার দিয়েছিলেন ওইটা থেকে আমরা জানতে পেরেছি যে ওই কিডন্যাপারটি কি, ওই কিডন্যাপারটি একটি মেয়ে, আর যার লোকেশনও আমরা এখন জানতে পেরেছি, আর ওর লোকেশনটি আপনি এখন যে হোটেলে রয়েছেন ওখানেই দেখাচ্ছে। ভেতরে জিয়ার কাছে তখন হসপিটাল থেকে ফোন আসে, আর ওই শান্তিনের মাকে বলছিল আমার কাছে হসপিটাল থেকে ফোন আছে, আমি বাইরে থেকে একটু কথা বলে আসি। জিয়া বাইরে গিয়ে কথা বলছিল, যেখানে হসপিটাল থেকে ওকে জানানো হয় আপনার বাবার অবস্থা এখন অনেক খারাপ, তিনি তো হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছে, ওনার তাড়াতাড়ি সার্জারি করাতে হবে, যার জন্য আপনাকে এখন তাড়াতাড়ি 2 মিলিয়ন টাকা দিতে হবে। জিয়া ভাবে আমার কাছে তো এখন এত বেশি টাকা নেই, তাহলে আমি এখন কি করব। জিয়া তখন আবারও বাধ্য হয়ে ওই কিডন্যাপার সে যে ফোন করেছিল এখানে শান্তিনের কাছে, আর শান্তিনকে বলছিল তুমি যদি এক্ষুনি আমাকে 2 মিলিয়ন টাকা না দাও তাহলে আমি তোমার ওয়াইফকে মেরে ফেলবো। আর শান্তিন ভিতরে আসার পর ও সব জায়গায় তখন এখানে জিয়াকে খুঁজতে শুরু করে, আর ওই কিডন্যাপারের সাথে কথা বলছিল। শান্তিনও এখানে প্ল্যান করে কিডন্যাপারের সাথে কথা বলছিল, আর ও
ও জিয়াকে খুঁজতে থাকে। এরকম ভাবে তো হঠাৎ করে জিয়াকে দেখতে পেয়েছিল, আর জিয়া যখন হঠাৎ করে নিজের সামনে শ্যান্টিনকে দেখতে পায় অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। ও পড়ে যেতে নিচ্ছিল, শ্যান্টিন তখন ওকে সুন্দরভাবে ধরেছিল আর বলতে থাকে তোমার কি হয়েছে, এরকম ভাবে এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? যদি এখান থেকে পড়ে যেতে তাহলে তোমার কি হতে, তুমি তো মারাই যেতে। এরপর আবার শ্যান্টিন এখানে বলতে থাকে জিয়াকে তোমার হাতে এখন নতুন ফোন দেখছি, আর তুমি এখানে ছাদে কি করতে এসেছিলে? মনে হচ্ছিল তুমি কারোর সাথে কথা বলার চেষ্টা করছিলে, তুমি কি এখন কথা বলতে পারো? জিয়া তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। এরপরে ও নিজের ফোনটি দেখায়, বলছিল আমার উপরে সবসময় নজর রাখা হচ্ছে আর আমার এই ফোনটি ওরা হ্যাক করে রেখেছে, তাই আমি এই ফোনটি দিয়ে কথা বলতে পারছি না, তাই নতুন আরেকটি ফোন কিনেছি। এখানে বলছিল শ্যান্টিন তোমার এই ফোনটি ইউজ করার কোনো দরকার নেই, আমি তোমাকে নতুন আরেকটি ফোন নিয়ে এসে দেবো, ওটা ইউজ করো। এরপরে যখন জিয়া একা ছিল ওর কাছে আবারও এখানে ফোন করেছিল ওই কিডন্যাপার, আর এই কিডন্যাপার এখানে বলতে থাকে জিয়াকে তুমি তো দেখছি অনেক ভালোই, আমার ফোনটা ভালোভাবে ইউজ করতে পারছো। জিয়া ওকে বলে এর মানে ওই দিন রাতে তুমি আমাদের উপরে ওই গুলিটি ছুঁড়েছিলে। কিডন্যাপার যার নাম ছিল ফ্যাং বলতে থাকে দেখো আমি যদি ওই দিন তোমাদের ওখানে গুলি না চালাতাম তাহলে তুমি তো ধরা পড়ে যেতে। দেখো তোমার আর আমার দুজনের লক্ষ্য একটাই, আমরা দুজনেই চাই শ্যান্টিনকে বরবাদ করতে, তাই তুমি আমার সাথে কাজ করো, আর তোমার জন্য একটি সারপ্রাইজ রেখেছি। এইটা বলে জিয়ার বাবাকে দেখাতে থাকে। জিয়া তো ওর বাবাকে দেখে অনেকটাই অবাক হয়ে যায় আর বলছিল তুমি আমার বাবার কোনো ক্ষতি করবে না, আর তুমি আমার বাবাকে ওখানে কেন নিয়ে গিয়েছিও? ফ্যাং ওকে তখন ওই জায়গাটি ভালো করে দেখাতে থাকে, বলছিল এই জায়গা তুমি অবশ্যই চিনো, তাই তোমার বাবাকে বাঁচাতে চাইলে আমার সাথে এখানে দেখা করতে আসো। জিয়ার এই জায়গাটি দেখার পর মনে পড়ে যায় ছোটবেলায় জিয়া ওর বাবার সাথে ওই জায়গায় ঘুরতে যেত। এরপরে আমরা এই কিডন্যাপারের সম্পর্কে জানতে পারি, ওর নাম ছিল ফ্যাং, আর ও হচ্ছে এখানে শ্যান্টিনের একজন কাজিন ছিল। ও একদিন শ্যান্টিনের কাছে এসেছিল, শ্যান্টিনকে বলতে থাকে আমাকে বাঁচাও। শ্যান্টিন বলছিল তুমি কাল রাতে একজনকে মেরে ফেলেছো আর এখন এসে এখানে আমার কাছে সাহায্য চাচ্ছ। বলতে থাকে আমাকে তুমি প্লিজ বাঁচিয়ে নাও, তুমি শুধু আমাকে বাঁচাতে পারবে। ওখানে শ্যান্টিন ওকে বলেছিল আমি কিভাবে বাঁচাবো, তুমি একজনকে মেরে ফেলে এসেছো, তাই তোমাকে এখন সারা জীবনের জন্য জেলেই থাকতে হবে। তখনই ওখানে পুলিশ আসার অ্যালার্ম শব্দ বেজে উঠেছিল, আর এই কারণে তো এখানে ফ্যাং অনেকটাই ভয় পেয়ে যায়, আর ওকে শ্যান্টিনও বাঁচিয়েছিল না, পুলিশ এসে ওকে ধরে নিয়ে গিয়েছিল। পরে দেখা যায় ফ্যাং এখানে তখন জিয়ার বাবার হাত পায়ের বাঁধনগুলো কেটে দিয়েছিল। একটু পরে জিয়া ওখানে এসে ওর বাবাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ওর বাবাকে দেখতে পেয়েছিল না। বাবা তখন রাস্তাতে ছিল, রাস্তাতে থাকা দুটি ছেলেকে বলতে থাকে তোমরা কি আমার মেয়েকে কোথাও দেখেছো? এই ছেলে তখন ওনার মজা নিতে শুরু করে, ওনাকে বলছিল তুমি যদি এই রাস্তাটি পার হতে পারো তাহলে তোমার মেয়েকে পেয়ে যাবে। আর বাবা তখন রাস্তা পার হতে নিচ্ছিল, হঠাৎ করে একটি কার ওনার দিকেই আসছিল। জিয়া তাড়াতাড়ি করে এসে ওর বাবাকে বাঁচিয়ে নিয়েছিল। ওই দুটি ছেলে আবারও জিয়ার কাছে চলে আসে, এখানে জিয়াকে বিরক্ত করতে থাকে আর বলছিল তো আমাকে 2 লাখ টাকা দেবে, যদি 2 লাখ টাকা দিতে না পারো তাহলে আমার বাড়ির বউ হয়ে যাবে। আর ওই দেখা যায় দুটি ছেলে এখানে জিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করছিল। তখন এখানে শ্যান্টিন পুলিশদের সাথে করে নিয়ে এসেছিল, আর ওই দুটি ছেলেকে অনেক বেশি মারধর করেছিল। সব কিছুতে জিয়ার বাবা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, ওনাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর ওনার চেক আপ করানোর পর বলে উনি শুধু ভয় পেয়েছিল, তাই এরকম ভাবে অজ্ঞান হয়ে গিয়েছে। আর জিয়া এখানে ওর বাবার এরকম অবস্থা দেখে অনেক কান্না করতে থাকে। শ্যান্টিন ওকে বলে আগে তো তুমি কান্না করলে তোমার মুখ দিয়ে কোনো শব্দ বের হতো না, কিন্তু এখন দেখছি একটু শব্দ বের হচ্ছে, আমার মনে হয় তুমি এখন একটু একটু কথা বলতে পারবে। আর এরপরে বলছিল এখানে কান্না করে নিতে পারো, এখানে কেউ নেই যে এসে তোমাকে দেখবে। এরপরে জিয়ার হাঁটুতে পাওয়া আঘাতে ও মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, আর বলতে থাকে এইটা একদম সেই আগের মতনই রয়েছে। আর ছোটবেলার একটি সিন দেখানো হয়, জিয়া একদিন রাস্তায় ছিল, ওর একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট হতে নিচ্ছিল, শ্যান্টিন ওকে বাঁচিয়েছিল, আর তখন জিয়া ওর হাঁটুতে ব্যথা পেয়েছিল। ছোটবেলার ওই দাগটি এখনো জিয়ার পায়ে থেকে গিয়েছিল। আর এখানে তখন শ্যান্টিন বলছিল তুমি এখন কিছুদিন আর তোমার এই আঘাত পাওয়ার জায়গায় পানি লাগতে দিও না, যদি পানি লেগে যায় তাহলে দেখবে এটা তোমার ভালো হতে অনেক বেশি সময় নিয়ে নেবে, আর এখন তুমি এখানে রেস্ট করো। এরপরে টিনশান হসপিটালে যেখানে সিসিটিভি ফুটেজ চেক করছিল, আর দেখতে পায় এখানে তো জিয়া ওর বাবার সাথে কথা বলছিল। শ্যান্টিন এটা দেখতে পেয়ে অনেকটি অবাক হয়েছিল, আর ওর ম্যানেজার বলতে থাকে এটা কিভাবে হতে পারে, এখন তো দেখছি ম্যাডাম কথা বলতে পারে। শ্যান্টিন বলে আমিও বুঝতে পারছি না ও কিভাবে কথা বলতে পারছে, এক্ষুনি আমাকে তুমি ডক্টরের সাথে দেখা করার ব্যবস্থা করিয়ে দাও। এরপর ডক্টরের সাথে দেখা করতে এসেছিল, আর পুরো বিষয়টি এখানে ডক্টরকে বলেছিল। ডক্টর বলে আপনার ওয়াইফের এক ধরনের রোগ রয়েছে, উনি যে কথা বলতে পারে না এমন না, ওনার এই কথা বলাটা উনি শুধুমাত্র নিজের একদম কাছের মানুষের সাথে কথা বলতে পারে, যাকে সবসময় ভালোবাসে বিশ্বাস করে এরকম মানুষ, আর উনি যাকে বিশ্বাস করে না ভালোবাসে না তাদের সামনে ও কথা বলতে পারে না। তাই আপনি আপনার ওয়াইফের সাথে অনেক ভালো ব্যবহার করুন, হতে পারে উনি আপনার সাথে ফ্রি হয়ে যাওয়ার পর কথা বলবে। এর পরের দিনে দেখা যায় শ্যান্টিন যেখানে জিয়াকে কিছু ওয়ার্ড বলানোর চেষ্টা করছিল, জিয়া তখন ওকে বলতে থাকে তুমি আমার সাথে এটা কি করছো, তুমি তো জানোই আমি কথা বলতে পারি না, তাহলে এটা আবার কেমন ব্যবহার? শ্যান্টিন বলে আমি তো শুধু চাচ্ছিলাম তুমি বলার চেষ্টা করো, কিন্তু জিয়া অনেকটাই রেগে গিয়েছিল আর এখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় এতে ডিপার্টমেন্টে একজন নতুন ছেলে এসেছিল, আর যার সাথে এখানে সবাই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল।
এই ছেলেটির নাম ছিল হু। হু এখানে তখন জিয়ার সাথে দেখা করে, জিয়ার সাথে কথা বলছিল আর জিয়াকে বলে, তুমি হয়তো আমাকে ভুলে গিয়েছো কিন্তু আমার এখনো তোমাকে মনে রয়েছে। আমি তোমার ক্লাসেই পড়তাম আর তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গিয়েছো, কিন্তু আমি এটা আশা করিনি তুমি এত তাড়াতাড়ি বিয়ে করে নেবে। তাহলে এখন বলো সেই লাকি ছেলেটি কে যে কিনা তোমাকে বিয়ে করতে পেরেছে, আর সে কি আমাদের ডিপার্টমেন্টে জব করে? এখানে জিয়া ওকে বলছিল, আমি আমার হাজবেন্ডের জবের বিষয়ে তোমাকে কোনো কিছু বলতে পারবো না, আর অনেকটাই লেট হয়ে গিয়েছে তাই আমাকে এখন যেতে হবে। তারা দুজনে বাইরে এসেছিল আর জিয়া বাড়িতে যেতে চাচ্ছিল, বলে একটি সুন্দরী মেয়ে একা একা রাতে বাড়িতে যাবে এটা কেমন দেখায়, আর ওর মাথা টাচ করছিল, আমি কি তোমাকে ড্রপ করে দেবো এইসব কিছু বলছিল। তখনই এখানে জিয়া দেখতে পায় যে শান্তিন কার নিয়ে এসেছে, তাই বলেছিল হুকে আমার হাজবেন্ড আমাকে নেওয়ার জন্য চলে এসেছে, আমি ওর সাথে বাড়িতে চলে যাব। আর ও এখানে হুকে বাই বলেছিল। শান্তিনের কারের ভিতরে উঠে পড়ে। শান্তিন বলতে থাকে, তুমি এখানে অন্য একটি ছেলেকে কিভাবে তোমার মাথা টাচ করতে দিতে পারো? তখন জিয়া বলে, কেন তুমি কি রেগে যাচ্ছ যে ও আমার মাথা টাচ করেছে? শান্তিন বলে, আমার বার্থডের দিন যদি আমার ওয়াইফ অন্য কারোর সাথে এরকম ডিনার করতে আসে তাহলে সব হাজবেন্ডরাই রেগে যাবে। এইটা জানতে পেরে জিয়া তখন অনেকটাই অবাক হয়ে যায় আর বলছিল, সরি আমি ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে। আর শান্তিন তো এটা জানতে পেরে আরও রেগে গিয়েছিল। ও বলে, হ্যাঁ তোমার মনে থাকবে বা কি করে? তখন জিয়া বলে, আচ্ছা এখন বলো তুমি আমার কাছ থেকে কি চাও? আজকে তোমার বার্থডে, তাই তুমি যা চাইবে আমি তাই করব। ওকে বলেছিল শান্তিন, তাহলে তুমি আমাকে মুভি দেখাতে নিয়ে চলো। আর এরপরে তো শান্তিনকে নিয়ে মুভি দেখতে এসেছিল। এখানে তখন একটি কাপলের ভিতরে ঝগড়া হতে থাকে। একটি মেয়ে বলতে থাকে ওর বয়ফ্রেন্ডকে, তুমি জেনে বুঝে আমাকে এই মুভিটি দেখার জন্য নিয়ে এসেছো, কারণ এই মুভিটির নাম হচ্ছে ফার্স্ট লাভ, আর তুমি তোমার ফার্স্ট লাভকে এখনো ভুলতে পারোনি, তাই তো আমাকে এটা দেখাতে নিয়ে এসেছো। আর ওর সাথে ঝগড়া করে উঠে গিয়েছিল। মেয়েটির এত বেশি রাগ দেখার পর এখানে বলতে থাকে শান্তিন, সব মেয়েরাই কত বেশি রেগে যায়, আর ওরা যখন রেগে যায় তখন অনেকটাই বেশি বিরক্ত লাগে, আর ওরা রেগে যায় বা কেন? জিয়া তখন ওকে বলছিল সব মেয়েরা এই কারণেই রেগে যায় যে জানতে পারে যে তার বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের কোনো ফার্স্ট লাভ ছিল। তাহলে শান্তিন বলে, হতে পারে আমরা দুজনে কন্ট্যাক্ট ম্যারেজ করেছি, কিন্তু এটাই আমাদের দুজনের ফার্স্ট লাভ, আর তোমাকে তো আমি কখনোই রেগে যেতে দেখি না, তুমি কি রেগে যাও না? আর ওকে জিজ্ঞাসা করে, তোমারও কি কোনো ফার্স্ট লাভ ছিল? আর এই কথাটি জানার পর জিয়া ওখান থেকে বের হয়ে এসেছিল, আর শান্তিন ওকে বারবার জিজ্ঞাসা করতে থাকে, সত্যি করে বলো। জিয়া তখন শান্তিনকে বলেছিল, আমাদের দুজনের কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে, আর ওখানে লেখাই ছিল আমরা দুজনে একে অপরের অতীত সম্পর্কে জানতে চাইবো না, তাই আমি তোমাকে এইসব কিছু বলবো না। শান্তিন আর কথায় চুপ করে বসে থাকার লোক ছিল। ও তো অ্যাসিস্ট্যান্টকে দিয়ে খোঁজ নিতে বলেছিল। অ্যাসিস্ট্যান্ট এখানে তখন ছবি নিয়ে এসে দিয়েছিল, বলছিল এই ছেলেটি হতে পারে, ও হতে পারে ম্যাডাম যখন কলেজে পড়তো তখন ম্যাডামের ফার্স্ট লাভ ছিল, আর ওই ছেলেটি কিন্তু এখন এখানেই নতুন জব নিতে এসেছে, ওর নাম হচ্ছে হু। আর এখানেও যখন ওদের দুজনকে একসাথে দেখতে পেয়েছিল শান্তিন অনেকটাই বেশি জেলাস ফিল করে। ও তো অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি এদের দুজনের টেবিলটাই আলাদা করে দাও, এত দূরে নিয়ে যাবে যাতে করে এরা দুজনে একে অপরকে দেখতেই না পারে। পরের দিন হু জিয়ার বাবাকে দেখার জন্য হসপিটালে এসেছিল, কিন্তু এখানে আসার পর অবাক হয়ে যায়, দেখতে পেয়েছিল জিয়া ওর বাবার সাথে কথা বলছে, আর ও তো জানতো জিয়া কথা বলতে পারে না। জিয়া ওকে বলেছিল, আমি যে এখানে কথা বলছিলাম এই কথা তুমি কাউকেই বলবে না, কোম্পানিতে কাউকে এই কথাটি তুমি প্লিজ বলো না। হু বলেছিল, ঠিক আছে আমি এটা কাউকে বলবো না, কিন্তু তুমি এটা কেন সবাইকে বলতে চাও না যে তুমি কথা বলতে পারো? জিয়া বলে, আমার পার্সোনাল কিছু কারণ রয়েছে তাই আমি এটাও তোমাকে বলতে পারবো না আমি কেন সবার সামনে কথা বলি না, আর তুমি যে আমার সত্যিটা জেনে গিয়েছো এটা কাউকেই বলবে না। হু বলে, ঠিক আছে আমি এটা কাউকেই বলবো না, আজকে আমার বার্থডে রয়েছে তাহলে তুমি আজকে আমার সাথে ঘুরতে চলো, আমার ভালো লাগবে। এরপর ওরা দুজনে রাতে ঘুরতে এসেছিল, যেখানে ওরা দুজনে ফায়ার ওয়ার্ক দেখতে এসেছিল। এরপর এখানে জিয়া কথা বলতে থাকে হুয়ের সাথে। হু বলছিল, তোমার কণ্ঠ কত বেশি সুন্দর, তাহলে তোমার তো আরো বেশি করে কথা বলার প্রয়োজন, তুমি তাহলে কথা কেন বলো না? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়া যখন ছোট ছিল তখন ওর মাকে অন্য আরেকটি লোকের সাথে দেখতে পেয়েছিল, আর যখন ওখান থেকে পালিয়ে যেতে নিচ্ছিল তখন ওর বাবার সাথে দেখা হয়েছিল। ওর বাবা জিজ্ঞাসা করেছিল তোমার মা কোথায়, তখন ওর মা এসে বলেছিল এই মেয়েটি কথাই বলতে পারে না আর ও হচ্ছে বোবা, তাই ও তোমাকে কিছুই বলতে পারবে না। তাই জিয়া এখন আমাদেরকে বলছিল আমাকে ওই ফ্যামিলিতে থাকার জন্য ওই দিন থেকে বোবা হয়ে থাকতে হয়েছে, তাই তো আমি আর কারোর সাথে কথা বলি না। আর এরপরে এখানে ও হুকে থ্যাংক ইউ বলেছিল যে তুমি আমার সত্যিটা জানার পরেও কাউকে সত্যিটা বলে দিচ্ছ না। ওদের দুজনকে কথা বলতে দেখেছিল শান্তিন। শান্তিন তো অবাক হয়ে যায় যে এই মেয়েটি এর সাথেও কথা বলতে পারে, তাহলে শুধু আমার সাথে কথা কেন বলছে না? তো শুধু আমার সাথে কথা না বলার অ্যাক্টিং করে, তাই তো বাড়িতে এসে আপসেট হয়ে ড্রিঙ্ক করতে থাকে। এবারে যখন ওর কাছে এখানে জিয়া এসেছিল ও জিয়াকে ধরে কিস করতে থাকে, তাই জিয়া অনেক জোরে চিৎকার করে উঠেছিল। এই কারণে তখন ওকে ধরে বলতে থাকে এখানে শান্তিন তুমি তাহলে কথা বলতে পারো, তাহলে এতদিন আমার সাথে কেন কথা বলোনি? আমি তোমার হাজবেন্ড, তাহলে তুমি তো এই কথাটি সবার প্রথমে আমাকেই বলবে। কথা বলতে পারো তাহলে এতদিন কেন এইসব কিছু লুকিয়েছিলে? জিয়া ওকে বলে তুমি তো কখনোই আমাকে ওয়াইফের মতন দেখোনি, তাহলে আমি তোমাকে এই কথাগুলো কেন বলবো? শান্তিন বলে তুমিও তো এই 3 বছরে কখনোই আমাকে তোমার রিয়েল হাজবেন্ড ভাবতেই পারোনি। আর এইসব বলেও আপসেট হয়ে বাইরে আসে। তখনই আবার জিয়া ওই কিডন্যাপারের ফোনটি থেকে ফোন করেছিল এখানে শান্তিনকে বলতে
বলতে থাকে, তুমি আজ পর্যন্ত তোমার ওয়াইফকে ভালোভাবে বুঝতেই পারোনি তোমার ওয়াইফ আসলে কি চায়, ও কেন এতদিন কথা বলতে চায়নি, কারণ তুমি তো ওকে বোঝার চেষ্টাই করোনি, কারণ তুমি তো ওকে ভালোই বাসতে না, তুমি ওকে কনটাকে বিয়ে করেছো। তখন বলতে থাকে শ্যান্টিন, তুমি এসব কিভাবে বলতে পারো? আর এখানে কিন্তু শ্যান্টিন ওই কিডন্যাপারকে 027 বলছিল আর বলে, আমি জানি আমার ওয়াইফ কেমন, আমি আমার ওয়াইফকে বুঝতে পারি। জিয়া বলছিল, তুমি কোনো কিছুই জানো না, তোমার ওয়াইফ তোমাকে বিয়ে করার পর অনেক বেশি হ্যাপি ছিল, আর তুমি তো এটা জানতে যে তোমার ওয়াইফ কথা বলতে পারে না, এরপরেও তুমি ওকে বিয়ে করেছিলে, আর তোমাকে তো ওর সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। শ্যান্টিন বলে, তোমাকে এটা কে বলেছে যে আমার ওয়াইফ কথা বলতে পারে না আর ওকে আমাকে সাথে জোর করে বিয়ে দিয়েছিল? এরকম কোনো কিছুই না, ও তো ওই মেয়েটি ছিল যাকে আমি ছোটবেলা থেকে বিয়ে করতে চেয়েছিলাম, আর মনে মনে আমি এটার অদা করেছিলাম। এইসব কিছু জানার পর অনেক বেশি অবাক হয়ে যায় জিয়া, আরও ভাবতে থাকে এই ছেলেটি এসব কি বলছে। ও তো তখন পানি খেতে নিয়েছিল, কিন্তু ওই পানিটা ফোনের ওপরে পড়ে যায়, আর ওর ফোনের সাথে যে মেশিনটা এখানে লাগানো ছিল ওইটা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে এখানে ওর রিয়েল ভয়েসটা চলে আসে, আর ওর রিয়েল ভয়েসটা এখানে শুনতে পারছিল শ্যান্টিন। শ্যান্টিন অনেক অবাক হয়ে যায়, ওর কাছে মনে হচ্ছিল এই ভয়েসটি ও আগেও শুনেছে, আর যার কারণে অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে বলেছিল, আমি তোমাকে একটি ভয়েস পাঠাচ্ছি, তুমি এইটা অবশ্যই চেক করে দেখবে। অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে, ওই ভয়েসটি এখানে ম্যাডাম জিয়ার সাথে মিলে যাচ্ছে, আর উনি ওই ফোনটি দিয়ে হয়তোবা আপনার সাথে কথা বলছে। এইসব কিছু জানতে পেরে শ্যান্টিন অনেক অবাক হয়েছিল। রাতে শ্যান্টিনের কাছে আবারও জিয়া ফোন করেছিল। জিয়া বলতে থাকে, একটু আগে তুমি বলছিলে যে তুমি তোমার ওয়াইফকে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করোনি, তুমি ওকে ভালোবাসতে, এটার কি মানে? তুমি আমাকে সম্পূর্ণটা ভালোভাবে বলো। এখানে শ্যান্টিন বলে, তুমি এসব কিছু কেন জানতে চাচ্ছ? এরপরও আমি তোমাকে বলে দিই, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাড়ির বাইরে আমি একটি মেয়েকে দেখতাম যে কিনা ওখানে ইশারার মাধ্যমে কথা বলার চেষ্টা করতো, আর ওই দিন থেকে আমি ওকে দেখতাম, কিন্তু ওই মেয়েটি ওর সৎ মা আর সৎ বোন দুজনের হাতে অনেক বেশি বুলিং হতো। ওই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ওই মেয়েটিকে আমি বিয়ে করব, আর ওদের কাছ থেকে ওই মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে আসবো, যাতে করে মেয়েটির আর কষ্ট করতে না হয়। জিয়া এই সত্যগুলো জানতে পেরে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। ও বলতে থাকে, তুমি কি ঠিক করেছো? তুমি তোমার ওয়াইফকে কখন ডিভোর্স দেবে? শ্যান্টিন বলে, তুমি একজন কিডন্যাপার হয়ে কিভাবে আমাকে এত সব কিছু জিজ্ঞাসা করতে পারো? আচ্ছা, তুমি যেহেতু আমাকে বলেছো এই কথাটি, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, আমি আমার ওয়াইফকে কখনোই ডিভোর্স দিতে চাই না, ওকে সবসময় আমার সাথেই রাখতে চাই, যার কারণে আমি ওকে বিয়ে করেছি। জিয়া বলছিল, কিন্তু তুমি যে ওর সাথে অনেক বেশি রুড ব্যবহার করতে আর ওকে অনেক বেশি অপমান করতে, এইসবের কি হবে? শ্যান্টিন বলে, আমি জানতাম আমার আসল আইডেন্টি জানার পর সবাই আমার ক্ষতি করবে, আর যখন আমার ওয়াইফের আইডেন্টি সবাই জানতে পারবে তখন ওরও ক্ষতি করবে, তাই আমি ইচ্ছা করে ওর সাথে আমার রুট ব্যবহার করতাম, আর এই 3 বছর আমি যা কিছু ওর সাথে করেছি এই সব কিছু ইচ্ছা করে করেছি। জিয়া বলে, তাহলে তুমি তোমার ওয়াইফকে কখনোই আঘাত দিতে চাওনি, ওকে তুমি ভালোবাসো? শ্যান্টিন বলে, হ্যাঁ, ওকে আমি ভালোবাসি, আর যেন ওর কোনো ক্ষতি না হয় তাই আমি এমনটি করেছি। শ্যান্টিন বলে, আমি তো তোমাকে সব সত্যি কথাগুলো বলে দিয়েছি, এখন যদি এই সব কিছু আমার ওয়াইফকে বলি তাহলে ওকে আমাকে আর ডিভোর্স দেবে না? এখানে বলছিল জিয়া, তোমার কি মনে হয় এইসব 2-1 লাইন মিথ্যে কথা বললে তুমি তোমার ওয়াইফকে সব কিছু ভুলিয়ে দিতে পারবে? হতে পারে ও তোমাকে ডিভোর্স দেবে। এরপরে জিয়ার কাছে ফ্যাং ফোন করেছিল। ফ্যাং জিয়াকে বলতে থাকে, তুমি কি ভাবলে কবে তুমি শ্যান্টিনকে ডিভোর্স দিচ্ছ? দেখো, তোমাকে কিন্তু আমার কথা মতন কাজ করতেই হবে। জিয়া বলছিল, তুমি কি, আমি কেন তোমার কথা শুনবো, আর আমি কখনোই শ্যান্টিনকে ডিভোর্স দেবো না। ফ্যাং বলে, তুমি তো জানোই কিছুদিন পর তোমার সৎ বোন বিদেশ থেকে চলে আসবে, আর তুমি তো ওর জায়গায় শ্যান্টিনকে বিয়ে করেছিলে, তাই ও যখন চলে আসবে তখন তোমাকে তো তোমার জায়গা ছেড়ে দিতেই হবে, তাই ভালো এখনই তুমি শ্যান্টিনকে ডিভোর্স দিয়ে দাও আর আমার কথা মতন কাজ করো। তুমি তো আর তোমার বোনের জায়গায় বেশি দিন থাকতে পারবে না, তোমাকে শ্যান্টিনকে ছেড়ে আসতেই হবে। ওর কথাগুলো জানার পর এখানে জিয়া তখন অনেকটাই বেশি আপসেট হয়ে গিয়েছিল। পরের সিনে শ্যান্টিনকে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট এখানে ফ্যাংয়ের সম্পর্কে সব কিছু আবারও বের করে দিয়েছিল শ্যান্টিনকে, আর বলছিল, আপনার ভাই তো এখন জেল থেকে বের হয়ে গিয়েছে, আর ও কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে, এখন আবারও বাহিরের সব খারাপ কাজগুলো করছে। তো শ্যান্টিন বলে দিয়েছিল, পুলিশকে এই খবরটি দাও আর ওর ছবি দেখাও, ওকে ধরতে বলো। এরপরে খুঁজতে থাকে পুলিশ ফ্যাংকে সব জায়গায়, আর ফ্যাং তখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য ও পালাচ্ছিল। তখনই ওর কাছে এখানে এসেছিল শাও, আর শাও হচ্ছে জিয়ার সৎ বোন। ও আসার পর বলে, তুমি এরকম কতদিন পালিয়ে থাকবে? এর থেকে ভালো তুমি আমার সাথে কাজ করো, তারপরে আমি তোমাকে ওইসব কিছু দিতে পারবো যেইসব কিছু তুমি সবসময় চেয়েছো। এরপরে তারা দুজনে প্ল্যান করে মিডিয়াতে একটি ছবি পোস্ট করেছিল, আর যেখানে তখন সবাই বলতে থাকে শ্যান্টিন তো ওর ওয়াইফকে একদমই ভালোবাসে না, এই কারণে অন্য একটি মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করে। এইসব কিছুর কারণে শ্যান্টিন নিজে থেকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল, আর এখানে ও সবার সামনে বলছিল, এই নিউজটি সম্পূর্ণ মিথ্যা, আমি আমার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসি, আর কখনোই আমি অন্য কোনো মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করবো না, এরকম কোনো কিছু কখনোই হবে না। একজন জিজ্ঞাসা করে, আপনি আপনার ওয়াইফকে এতই ভালোবাসেন, তাহলে আপনার ওয়াইফের আইডেন্টি এখন পর্যন্ত কেন বলেননি, আর আপনার ওয়াইফকে
এটাও তো আমাদেরকে কখনোই বলেননি। তখন স্টেজে চলে এসেছিল শাও। ও সবাইকে বলতে থাকে আমি হচ্ছে শ্যান্টিনের ওয়াইফ, আর আমি শ্যান্টিনকে বলেছিলাম আমার আসল আইডেন্টি সবার কাছ থেকে লুকিয়ে রাখতে, তাই শ্যান্টিন এই কথাটি কাউকেই বলেনি। আর এখানে শাওয়ের কথাগুলো শোনার পর জিয়া আপসেট হয়ে চলে গিয়েছিল। শ্যান্টিন তখন সবার সামনে বলে দিয়েছিল শাও এখানে যে কথাগুলো বলেছে এগুলো একদম মিথ্যে কথা, ও আমার ওয়াইফ না, আর আমার ওয়াইফ তো অন্য কেউ। এইটা বলে ও বাড়িতে চলে এসেছিল, যেখানে ও জিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। জিয়াকে বলছিল জানি আমাদের দুজনে বিয়েটা কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে, আর আমি নিজেই তোমার সাথে কন্ট্যাক্ট করেছি, কিন্তু আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, আর আমি চাই তুমি এখন আমাকে আরো একটি চান্স দাও। আমরা দুজনে এখন সবকিছু ভুলে গিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করব, আর তুমি যদি আমাকে চান্স দিতে চাও তাহলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। আর এখানে জিয়ার জন্য একটি রিং নিয়ে এসেছিল। জিয়াকে বলো তোমাকে এখনই বলতে হবে না, তুমি ভাবার জন্য সময় নিতে পারো, আমি অপেক্ষা করব। আর এখান থেকে উঠে চলে যেতে নিচ্ছিল, তখনই জিয়া ওকে বলেছিল আমার ভাবা শেষ, আমি ভেবে নিয়েছি, আমি চাই আমি তোমাকে দ্বিতীয় আরো একটি চান্স দেব, আর তুমি এইবার সবকিছু ভালোভাবেই করবে, আমি তোমাকে বিশ্বাস করি। শ্যান্টিন এই কথাটি জানতে পেরে অনেক খুশি হয়ে গিয়েছিল। ও জিয়াকে বলে আমি ভাবতেও পারিনি তুমি আমাকে দ্বিতীয় আরো একটি চান্স দেবে, আমি অনেক বেশি খুশি হয়েছি। আরও জিয়াওকে হাক করে নিয়েছিল। এরপরে বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না। এরপরে জিয়া যখন একা বাইরে ছিল তখন ওকে ফ্যাং হঠাৎ করে কিডন্যাপ করে নিয়েছিল, আর এরপরে ফোন করেছিল শ্যান্টিনের কাছে। শ্যান্টিনকে বলছিল যে তুমি তো আমার কাছ থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছো, আমাকে পুরো বরবাদ করেছো, এখন তোমার সময় হয়ে গিয়েছে। এখানে শ্যান্টিন ওকে বলে তুমি আমার কাছ থেকে কি চাও আমাকে বলো, আমি তোমাকে সবকিছু দেবো, কিন্তু তুমি শুধুমাত্র জিয়ার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে ফ্যাং ওকে বলে ঠিক আছে তুমি যেহেতু তাই করবে তাহলে একটি ছুরি উঠাও আর এরপর নিজেকেই শেষ করে দাও। আর এখানে শ্যান্টিন বলেছিল ঠিক আছে আমি এমনটি করবো, কিন্তু তুমি জিয়াকে কোনো ক্ষতি করবে না। জিয়া বলে তুমি আমার জন্য অনেক কিছুই করেছো, এখন আমি তোমার জন্য করব। আর এটা বলার পর ও তো অনেকটা স্পিডে এখানে কারটি চালাতে শুরু করে। ও বলছিল এই সব কিছু আমাকে দিয়ে শুরু হয়েছে, তাই আমি শেষ করব। আর এত জোরে কার চালাচ্ছিল ওদের কারের অনেক খারাপভাবে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এখানে তো ফ্যাং মারা গিয়েছিল, কিন্তু জিয়ার বডি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে শ্যান্টিন আবারও মিডিয়ার কাছে এসে অনুরোধ করতে থাকে তারা সবাই যেন জিয়াকে খুঁজে বের করে দেয়। তখন ওর কাছে ফোন করেছিল শাও, আর শাও বলছিল তুমি আমার সাথে দেখা করো, আমি জানি জিয়া কোথায় রয়েছে। এরপরে তখন শাওকে দেখতে পায়, তাই ও শাওর কাছে চলে গিয়েছিল আর জিজ্ঞাসা করে জিয়া কোথায় আমাকে বলো। এখানে শাও বলে তুমি কি আমাকে ভুলে গিয়েছো, আমার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, আমি তোমার ওয়াইফ হব। এখানে ও বলছিল এইসব কথা বাদ দাও, তাড়াতাড়ি বলো জিয়া কোথায় রয়েছে, আমি জিয়ার সাথে দেখা করতে যেতে চাই। শাও বলে আগে তুমি আমাকে বলো তুমি আমাকে বিয়ে করবে, তুমি আমাকে তোমার ওয়াইফ হতে দেবে, তাহলে আমি বলে দেবো জিয়া কোথায় রয়েছে। তুমি শুধু একবার আমাকে প্রমিস করো তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমি বলে দেবো জিয়া কোথায় রয়েছে। আর এখানে জিয়ার কোথায় রয়েছে এটা জানার জন্য শ্যান্টিন ওকে বলেছিল ঠিক আছে আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকেই বিয়ে করব। এরপরে আমরা জিয়াকে হসপিটালে দেখতে পাই, ওর জ্ঞান ফিরে এসেছিল, আর এখানে ওর পাশে শ্যান্টিন ছিল। শ্যান্টিনকে দেখতে পেয়ে জিয়া অনেক খুশি হয়েছিল। শ্যান্টিন বলছিল যে আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তোমার কোনো খোঁজই পেয়েছিলাম না, এখন তুমি সুস্থ রয়েছো তাই আমি অনেক বেশি খুশি হয়েছি। এখানে জিয়া ওকে বলে এখন তো আর ওই কিডন্যাপার ফ্যাং নেই, আমাদের ভিতরে এখন কেউ নেই, তাই আমরা দুজনে এখন একসাথে থাকতে পারবো। শ্যান্টিন তখন বলছিল জিয়াকে এখন সবকিছু ঠিক আছে, কিন্তু এরপরও যদি আমি হঠাৎ করে কোথাও হারিয়ে যাই তাহলে তুমি একদমই ভয় পেয়ে যাবে না, আর ভেবে নেবে আমি সবসময় তোমার সাথেই রয়েছি, তোমার কোনো বিপদ হলে আমি তোমাকে বাঁচিয়ে নেব। ওর কথাগুলো শোনার পর এখানে জিয়া মনে মনে ভাবতে থাকে তাহলে কি এখনো সবকিছু ঠিক হয়ে যায়নি, ফ্যাং কি এখনো বেঁচে রয়েছে, যার কারণে শ্যান্টিন এইসব কথাগুলো বলছে। এরপরে ও বাইরে এসেছিল, আর আবারও 0 to 7 সে যে এখানে শ্যান্টিনের সাথে কথা বলতে থাকে শ্যান্টিনকে বলছিল ফ্যাং কি এখনো বেঁচে রয়েছে যে তোমাদের দুজনকে আলাদা করবে। এখানে শ্যান্টিন বলেছিল ফ্যাং এখন বেঁচে নেই, ও মারা গিয়েছে, আর আমি কখনোই আমার ওয়াইফকে ছেড়ে দেব না। এখানে জিয়া বলেছিল তুমি আমার সাথে দেখা করতে চাও, আমি এবার তোমার সাথে দেখা করতে চাচ্ছি, তাই তুমি আমার বলা লোকেশনে চলে আসো। শ্যান্টিনও ওর কথায় রাজি হয়ে গিয়েছিল। পরে আমরা জিয়াকে ওই জায়গায় দেখতে পাই, এখানে অনেকটাই বেশি ভয় পাচ্ছিল, আর ভাবছিল যখন শ্যান্টিন আমার আসল সত্যিটা জানতে পারবে তখন ও আমাকে আবারও ভুল বুঝবে আর আমাকে ছেড়ে চলে যাবে। এরপরে শ্যান্টিনকে ফোন করেছিল, বলছিল আমি ওখানে চলে এসেছি, তুমিও এখানে চলে আসো। বলছিল তুমি আমাকে দেখার পর আমার সাথে আর একদমই কথাই বলবে না, আবারও আমার উপর অনেক বেশি রেগে যাবে। তখন শ্যান্টিন ওর পিছন থেকে বলছিল আমি প্রথম থেকেই জানি 0 to 7 কে, আর এখন তো আমি শুধুমাত্র তার সাথে দেখা করতে চাচ্ছিলাম, আর আমি তার উপরে একদমই রাগ করব না, কষ্ট দিচ্ছি না, এর একটাই কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর সেই ছোটবেলা থেকে আমি শুধুমাত্র তোমাকেই চেয়েছি, তাই আমি তোমার সত্যিটা জানার পরেও তোমার উপরে একদমই রাগ করিনি, বরং আমি আরো তোমার সাথে কথা বলেছি যাতে করে তোমার মনের সব কথাগুলো আমি জানতে পারি। এখানে ও তো নিজের মনের সব কথাগুলো জিয়াকে বলে দিয়েছিল। এরপরে ও জিয়াকে কিস করেছিল। জিয়া তো প্রথমে অনেক খুশি হয়েছিল, কিন্তু একটু পরে ও তখন এখানে শ্যান্টিনকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। শ্যান্টিন তখন ফোন করেছিল শাওয়ের কাছে, ও শাওকে বলছিল দেখো তুমি জিয়াকে বাঁচিয়েছো, এই জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বলছি, কিন্তু আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না, আর হ্যাঁ আমি যখন মারা যাবো তখন তুমি জিয়াকে এসে একদমই বিরক্ত করবে না। জিয়া তো ওখান থেকে বাইরে এসেছিল,
দেখছিল তখন ওই বিল্ডিং অনেক বড় একটি ব্লাস্ট হয়েছিল। আর যেটা দেখার পর জিয়া এখানে শ্যান্টিনের নাম নিয়ে অনেক কান্না করতে থাকে। এর কিছুদিন পর শ্যান্টিনের অ্যাসিস্ট্যান্ট এখানে জিয়াকে ওদের কোম্পানির কিছু ফাইল নিয়ে দিয়েছিল, আর যেখানে শ্যান্টিনের একটি চিঠিও ছিল। শ্যান্টিন এই চিঠিতে বলেছিল, আমি আমার সব প্রপার্টিগুলো আমার ওয়াইফের নামে করে দিচ্ছি, যাতে করে আমি চলে যাওয়ার পর আমার ওয়াইফ ভালোভাবে তার জীবন কাটাতে পারে, আর কেউ কখনো তোমাকে কোনো কিছু বলতেও পারবে না, কারণ এই সব কিছু তোমার হাজব্যান্ডের ছিল, আর তোমার হাজব্যান্ডের বলতেই তোমার। আর এই সব কিছু দেখার পর এখানে জিয়া অনেক বেশি কান্না করতে থাকে। এরপর একদিন হঠাৎ করে জিয়ার কাছে একটি আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, আর ওকে তো একটি জায়গাতে যেতে বলছিল যেখানে জিয়ার সাথে দেখা করবে ওই লোকটির ভয়েস শোনার পর জিয়ার মনে হতে থাকে যে ও মনে হয় শ্যান্টিনের সাথে কথা বলেছে, কারণ ভয়েসটা একদম শ্যান্টিনের মতন ছিল। এরপরে জিয়া ওই জায়গায় চলে আসে। এখানে অনেকক্ষণ অপেক্ষা করছিল, কিন্তু কেউ তো ওর সাথে দেখাই করতে আসছিল না। জিয়া ভাবে আমার সাথে কেউ মজা করেছে, কিন্তু তখনই ও এখানে দেখতে পেয়েছিল শ্যান্টিনকে। আর শ্যান্টিন ওকে দেখার পর বলতে থাকে, তোমাকে তো আমি হসপিটালে বলেই দিয়েছিলাম আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি একদমই ভয় পাবে না, আর আমাকে খোঁজার চেষ্টাও করবে না, আমি নিজে তোমাকে খুঁজে চলে আসবো। আর দেখো তুমি তো এখানে ভয় পেয়ে গিয়েছো। জিয়া ওকে দেখে অনেক খুশি হয়েছিল আর ইমোশনাল হয়ে কান্না করতে থাকে, দেন ওকে জড়িয়ে ধরেছিল। আর এখানে এই ড্রামাটার এন্ড হয়েছিল। তোমাদের কাছে এটা এন্ডিং কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না, আর এই পুরো ড্রামাটাই কেমন লেগেছে এটাও জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।